নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটা জাগ্রত কালী মন্দিরে। এই মন্দিরে মায়ের মূর্তি সঙ্গমরতা। এমন কালী মূর্তি কিন্তু আপনারা আর কোথাও দেখতে পাবেন না। কথিত আছে এই মন্দিরে মায়ের আদেশ আছে মন্দিরের আশেপাশে কোনো জনবসতি থাকতে পারবে না, কোনো বাড়িঘর থাকবে না। এই মন্দিরে মায়ের যে বিগ্রহ, সেই বিগ্রহের ফটো নাকি ফোনে বা ঘরে রাখা যায় না। আমি এখন দাঁড়িয়ে আছি সেই জাগ্রত মা কালীর মন্দিরের একদম সামনে। তো বন্ধুরা, এই মন্দিরে আপনারা এসে কিভাবে পৌঁছবেন, এই মন্দিরে পুজো দেওয়ার নিয়ম কি, মন্দির কখন কখন খোলা থাকে, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। আর থাকছে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন দাঁড়িয়ে আছি রানাঘাট জংশন স্টেশনে। এইখান থেকে বনগা লোকাল ধরে আমি যাব মাঝের গ্রাম। আপনারা যদি শিয়ালদহের দিক থেকে আসেন, শিয়ালদহ থেকে রানাঘাট এসে রানাঘাট থেকে বনগা লোকাল ধরতে পারেন, বা শিয়ালদহ থেকে বনগা এসে বনগা থেকে রানাঘাট লোকাল ধরে মাঝের গ্রাম স্টেশনে পৌঁছে যেতে পারেন। রানাঘাট জংশন স্টেশন থেকে সকাল ৯:২৪ রানাঘাট বনগা লোকাল ধরে আমি রওনা দিলাম আজকের গন্তব্যের দিকে। রানাঘাট থেকে ট্রেন ছাড়লো একদম রাইট টাইমে। রানাঘাট থেকে মাঝের গ্রাম যেতে মাঝখানে মাত্র 3টে স্টেশন, সুপার সল্ট, নবরায়নগর, গাংনাপুর, তারপরেই মাঝের গ্রাম। যেতে সময় লাগবে ট্রেনে করে মাত্র 15 মিনিট। চলে এসেছি মাঝের গ্রাম স্টেশনে। আমি নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু রানাঘাটের দিক থেকে এসেছি, আপনারা যদি বনগাঁর দিক থেকে আসতেন তাহলে আপনাদের নামতে হতো 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বরের প্ল্যাটফর্মে নেমে আপনাদের আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো আমি যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মেই নেমেছি, এবারে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এবারে বাইরে বেরোবো। এ হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে টিকিট কাউন্টার, আর এখান থেকেই বেরোতে হবে সোজা এই রাস্তা দিয়ে নেমে গিয়ে। আপনারা এখান থেকে অটো বা টোটোতেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন। এখান থেকে অটো বা টোটোতে করে গেলে বলতে হবে গরিবপুর কালী মন্দির যাব। ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা আর সময় লাগবে 10 মিনিট মতন। কিন্তু আমি এখান থেকে হেঁটেই যাব, কারণ এখানকার যে রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। স্টেশন থেকে বেরিয়ে এই যে মোড়টা, এই যে এইখান থেকে অটো টোটো এইগুলো আপনারা পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডের সামনে থেকে, অটো টোটো যে স্ট্যান্ড সেই সামনে থেকে একদম সোজা এই রাস্তা ধরেই আমি এখন হেঁটে চলেছি। স্টেশন থেকে 5 মিনিট মতন সোজা হেঁটে এসে এই যে মোড়টা,
এই মোড় থেকে দেখুন দুদিকে দুটো রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে এই সাইডে, এটা চলে যাচ্ছে সোজা বনগা যে হাই রোড, চাকদা বনগা যে রোড সেই দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরেই সোজা আমি হাঁটবো। এতক্ষণ ছিল একটা অন্যরকম পরিবেশ, দুদিকে দোকানপাট, জনবসতি পুরো ভর্তি। যেই 5 মিনিট মতন হেঁটে ওই মোড় থেকে এই রাস্তায় চলে আসলাম, এই রাস্তাটার ভিউ একদম বদলে গেল। দেখুন এই রাস্তার দুধারে দেখুন বড় বড় এরকম গাছ রয়েছে, আর পুরো রাস্তা কিন্তু একদম ছায়ায় ঘেরা। সোজা হেঁটে চলে আসলাম। এবারে এই দেখুন এই একটা মোড়, একটা রাস্তা চলে গেছে বাঁ দিকে, একটা চলে গেছে ডান দিকে। এই ডান দিকের রাস্তা ধরেই মন্দিরের দিকে যেতে হবে। জায়গাটা দেখুন একবার, চারিদিকে শুধু গাছপালায় ঘেরা, বড় বড় সব গাছ রয়েছে। জায়গাটা একদম নিস্তব্ধ, নির্ঝুম, একদম গা ছমছমে একটা জায়গা। চারিদিকে শুধু গাছপালায় ঘেরা, এই মাঝখান দিয়ে রাস্তা। আর এখানে কিন্তু জনবসতি খুবই কম। এখানে আমি শুনেছি যে মায়ের আদেশ আছে, এখানে মায়ের মন্দিরের আশেপাশে কোনো জনবসতি গড়ে তোলা যাবে না, কোনো বাড়িঘর থাকলে চলবে না। সেই কারণে এই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা, এখানে বাড়িঘর একদমই নেই। এর আগেও কিন্তু প্রায় 2 বছর আগে আমি এই মন্দিরে এসেছিলাম। চলে এসেছি একদম মন্দিরের সামনে। মন্দিরের এলাকাটা একদম নিস্তব্ধ। এই হচ্ছে সামনেই মন্দির, আর চারিদিকটা একবার দেখুন, শুধু গাছপালাই ভর্তি। প্রায় 250 বছরের পুরনো এই গরিবপুর জাগ্রত কালী মন্দির। দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন এই জাগ্রত মন্দিরে। বহু বিশিষ্ট ব্যক্তিগণও গোপনে এই মন্দিরে আসেন মায়ের পুজো দিতে। চারিদিক নিস্তব্ধ, প্রকৃতি আষ্টে পৃষ্ঠে মায়ের এই মন্দিরকে মুড়ে রেখেছে। মন্দিরের পরিবেশটা আধ্যাত্মিক অথচ গা ছমছমে একটা পরিবেশ। আজ থেকে প্রায় 250 বছর আগে তৈরি হয়েছিল এই কালী মন্দির, যা তৈরি হওয়ার পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। কথিত আছে গরিবপুরের বাসিন্দা জমিদার তথা ডাক্তার যদুনাথ মুখোপাধ্যায়ের বড় ছেলে কুমারনাথ মুখোপাধ্যায় ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে তিব্বতে চলে গিয়েছিলেন। সেখানে তিব্বতী তন্ত্র সাধনায় দীক্ষা নিয়ে তিনি বাড়ি ফেরেন। যদুনাথ মুখোপাধ্যায় ছেলের বিয়ে দিলেন, তাও কুমারনাথ তার তন্ত্র সাধনা ছাড়েননি। স্থানীয় বরকনেতলায় ধ্যানমগ্ন থেকে তিনি সিদ্ধি লাভ করেন। এলাকাবাসীর কাছে পরিচিত হয়ে ওঠেন নতুন নামে স্বামী ব্রহ্মানন্দ। তিনি এই জাগ্রত গরিবপুর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে ওপরে উঠে এসে মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই মন্দির প্রাঙ্গণের ডান দিকেই রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী ব্রহ্মানন্দ মহারাজের এই সমাধি মন্দির। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সমাধির পাশেই রয়েছে ওনার স্ত্রী এবং ওনার পুত্রের সমাধি। শোনা যায় স্বামী ব্রহ্মানন্দ ওনার জীবিত অবস্থাতেই এই সমাধি মন্দির তৈরি করেছিলেন। সমাধি মন্দিরের পরেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির, তারপরেই রয়েছে মা কালীর মূল মন্দির। অন্যান্য কালী মন্দিরে মা কালীর আমরা যে রূপ দেখে থাকি, এই মন্দিরে মায়ের রূপ কিন্তু একেবারেই ভিন্ন। মায়ের স্বপ্নাদেশেই মায়ের এই রূপ তৈরি হয়েছে। মায়ের গর্ভগৃহের সোজাসুজি রয়েছে এই বলিপীঠ। অতীতে এইখানে পশু বলি হতো, তবে বছর 10-12 হলো এইখানে পশু বলি বন্ধ হয়েছে। আর সেই পশু বলি বন্ধ হয়েছে সেটাও কিন্তু মায়ের আদেশে। একদিন পুজোর সময় মায়ের সামনে পশু বলি দিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই এক
রমণী এসে হাজির হয় হাঁড়ি কাঠের সামনে। তিনি বলেন, মায়ের সামনে পশু বলি দিতে গেলে আগে আমাকে বলি দিতে হবে, তারপরেই পশু বলি হবে। এই ভয়ঙ্কর ঘটনার পরেই মায়ের আদেশ মতন এইখানে পশু বলি বন্ধ হয়। মায়ের মন্দিরের ঠিক পিছন দিকেই দেখুন রয়েছে এখানে জোড়া শিবলিঙ্গ। ফাল্গুন মাসের শিবরাত্রি, চৈত্র মাসের নীল পুজোর সময় বহু ভক্তদের ভিড় হয় এই জোড়া শিবলিঙ্গে জল ঢালার জন্য। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে এসে মায়ের কাছে নিষ্ঠা ভরে মানত করলে মা সেই ভক্তের মনস্কামনা পূরণ করেন। মন্দিরের পাশে থাকা এই গাছে বহু ভক্তরা দেখুন মনস্কামনা করে ঢিল বেঁধে যান। মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিল আবার খুলে দিয়ে যান। চলুন এবারে মাকে আমরা দর্শন করি। যদিও এই মন্দিরে কিন্তু মায়ের ফটো তোলা, ভিডিও করা একেবারেই নিষিদ্ধ। কথিত আছে এই মন্দিরে এসে মায়ের ফটো তুললে, ভিডিও করলে সেটা নাকি আপনা আপনি ডিলিট হয়ে যায়। এই মায়ের কোনো ফটো ফোনে বা ঘরে রাখা যায় না, কারণ মা প্রচার চান না। এই মন্দিরে এসেই আপনাদের মাকে দর্শন করতে হবে। তবুও আমি সাহস করে আপনাদের একটু দর্শন করানোর জন্য এই ভিডিওটা করলাম। মা এখানে শিবের বুকের ওপর হাঁটু গেড়ে বসে আছেন, আর চৌকো যে আসনটি রয়েছে সেই আসনের নিচে রয়েছে প্রায় 5টিরও বেশি মৃত ব্যক্তির মাথার খুলি। ভক্তদের দাবি এই খুলিগুলো অতি প্রাচীন। মায়ের এই মূর্তি তৈরি হয়েছে মায়ের আদেশে। কথিত আছে 107 বার মায়ের মূর্তি তৈরি করার পর 108 বারের বার এই যে মূর্তি মায়ের পছন্দ হয়, সেই থেকেই মায়ের এই মূর্তি পূজিত হচ্ছে এই মন্দিরে। মায়ের মন্দিরের পাশেই রয়েছে এই পুকুরটি। এই মন্দিরে গঙ্গার জল মায়ের পুজোর কাজে ব্যবহার করা হয় না, সব কাজে ব্যবহৃত হয় পবিত্র এই পুকুরের জল। আর এই মন্দিরে মায়ের পুজোয় তুলসী পাতা ব্যবহার করাও নিষিদ্ধ। মায়ের পুজোর সময় হয়ে গেছে। এই মন্দির কর্তৃপক্ষের এক সদস্যা এসেছেন এই মন্দিরে মায়ের পুজো দিতে। মায়ের মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে এই একটি মনসা বেদি। এখানে মা মনসারও পুজো হয়। আচ্ছা বন্ধুরা, আমরা এই মন্দির কর্তৃপক্ষের এক সদস্যকে পেয়ে গেছি, তা ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব। নমস্কার মাসিমা, একটু বলুন মায়ের কথা কিছু। হ্যাঁ, মায়ের কথা বলছি। মা এরা পূর্বপুরুষ সব জমিদার ছিল। তার যে জমিদার ছিল, জমিদারের ছেলে বিরাট বড় ডাক্তার ছিল এখানকার। আচ্ছা। হ্যাঁ, তা হয়েছে ওনার ছেলেকে, উনি তো ডাক্তার, ওনার ডাক্তারিটা ওনার পরিবর্তে ওনার ছেলেকে দিয়ে যাবে, সেই জন্য ওনাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওনার ছেলেকে পাঠিয়েছিল। পাঠানোর পরে উনি সে মরা কঙ্কাল নিয়ে গবেষণা করতে করতে, পরীক্ষা নিরীক্ষা করতে করতে স্বয়ং ওনার মার কাছে, মা ওনার কাছে আসে। তখন সমস্ত মরার হাড়গোড় নিয়ে, তখন ধুতি পরার নিয়ম ছিল ব্রাহ্মণদের, ধুতির মতো করে একটা ধুতি পরেছে, এটার মধ্যে করে তখন উনি সেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চলে যায়। তারপরে উনি তীর্থ ঘুরে ঘুরে স্বয়ং মা ওনার কাছে আবির্ভাব হয়, স্বয়ং মা ওনার কাছে আসে। তারপরে উনি মায়ের মূর্তি তৈরি করে পঞ্চমুণ্ডু আসন করে যায়। বহু বড় বড় জায়গার তীর্থস্থানে, কামরূপ কামাখ্যা, হরিদ্বার, তারপরে তারাপীঠ, অনেক অনেক জায়গা, দক্ষিণেশ্বর, অনেক অনেক জায়গায় বড় বড় তীর্থস্থানে উনি সকলের সাথে উনি সেখানে যায়, গিয়ে স্বয়ং মাকে নিয়ে এসে মায়ের মূর্তি নিজের পছন্দ মতো তৈরি করায়, করে মায়ের পঞ্চমুণ্ডুর আসন করে স্বয়ং মা এর ভেতরে অরিজিনাল যে মায়ের যে জিনিস যেটা পেয়েছে সেটা পঞ্চমুণ্ডুর আসনের মধ্যেই রয়েছে, মায়ের মধ্যেই রয়েছে। এখানে যে যেখান থেকে আসে ভক্তি করে সৎভাবে মায়ের কাছে মনোবাসনা পূর্ণ ডাকলে পরে মার মনোবাসনা পূর্ণ করে তার। আচ্ছা। মা তার মনোবাসনা পূর্ণ করে। ভক্তির মতো ভক্তি দিয়ে ডাকার মতো ডাকলে পরে মাকে সব কথা জানাতে হবে, মনে মনে কাউকে বলা যাবে না। বলে পরে মার মনস্কামনা পূর্ণ হয়। তখন যার যা মন হয় সে তাই মার কাছে দিয়ে পুজো দেয়। মাকে যার যেরকম সমর্থন, যার যেমন মন অন্তর, যার যেমন, মাকে তখন একটা ভালো ফল পেলে, ভালো জায়গায় গেলে মাকে দান ধ্যান করে যায়। সেটা এখানে কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই নেই, এই দিতে হবে ওই দিতে হবে তাই করতে হবে, এই সমস্ত কোনো কিছুই নেই, ব্যবসা বলে কিছুই নেই। আচ্ছা, মায়ের যে কালী পুজো হয়, বিয়ে থা হয়, অন্নপ্রাশন হয়,
দীপান্বিতা কালী পুজো, সেদিনকে মায়ের বাৎসরিক পুজো হয়। সেদিনকে যে যেখান থেকে সারা রাত ধরে মায়ের অন্নপ্রসাদ পায়। আর সমাধির মধ্যে যিনি সাধক ছিলেন, হ্যাঁ, যিনি মাকে পেয়েছিলেন, তার এখানে সমাধি আছে। তার সে বলেছে আমি এখানে থাকবো, আমি কোনোদিনও যাব না। তাই ওনার সেই সমাধির মধ্যে ওনাকে রাখা হয়েছে, উনি ওখানেই আছে। ওনার মূর্তিও আছে সেই সমাধি মন্দিরে। বুদ্ধ পূর্ণিমার দ্বিতীয়া তিথিতে ওনার জন্মতিথি, সেই জন্মতিথিতে যে যেখান থেকে আসে দুপুরবেলা অন্নপ্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, আর কালী পুজোর দিন মেলা হয়। আর তো শিবরাত্রির দিন প্রচুর ভক্তযাত্রী এসে শিব হয়। নীলের দিন প্রচুর ভক্তযাত্রী এসে নীলের পুজো হয়। মনসার থান আছে, মনসার থানে প্রচুর পরিমাণে মনসার পুজোর দিন, যেদিন মনসা পুজো সব জায়গায় প্রচলিত মনসা পুজো, হ্যাঁ, সেদিনকে মনসা পুজো হয়। সবাই চিড়ে মুড়ি মুরকি খই সমস্ত সারাদিন প্রসাদ পায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা শুনলেন এখানে মা কিভাবে প্রতিষ্ঠা হয়েছেন, আর মায়ের পুজো কোন সময় হয়, বাৎসরিক পুজো কোন সময় হয়। আপনারা এখানে যদি পুজো দিতে আসেন তবে আপনাদের আসতে হবে শনি মঙ্গলবারে। শনি মঙ্গলবার করে কিন্তু মায়ের এখানে বড় করে পুজো হয়, আর পুজো শুরু হয় ঠিক বেলা 12টার থেকে। এছাড়া প্রতি অমাবস্যা তিথিতেও এখানে মায়ের পুজো হয়। আর এখানে পুজো দিতে গেলে আপনাদের কিন্তু পুজোর সামগ্রী বাড়ি থেকে নিয়ে আসতে হবে, কারণ এখানে কিন্তু আশেপাশে তেমন কোনো দোকান নেই। তবে মাঝেরগ্রাম স্টেশনে নেমে মাঝেরগ্রাম স্টেশন বাজার যে সেইখানে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই গরিবপুর জাগ্রত কালী মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।